হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য যে ক্লাসগুলো করছিলাম আমরা জিকের ক্লাসগুলো, সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 34 নাম্বার ক্লাস। আজ আমরা করব 22 অক্টোবর 2021 সালে পরীক্ষা হওয়া সেকেন্ড শিফটের 25টা জিকে যেগুলো এসেছিলো, সেই 25টা জিকে আলোচনা করব। তো সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখবে, বেশি সময় নেব না, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট থাকবে, তাই প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে অতি অবশ্যই লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, স্কিপ করো না, কারণ প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তোমরা যত জিকেতে আরও বেশি স্কোর করতে পারো পরীক্ষাতে, কারণ জিকে তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে জিকে এসএসসি এমটিএসের পরীক্ষায়। তার জন্য আমরা একটা চালু করেছি জিকে পেড গ্রুপ। এখানে পিডিএফ গ্রুপ একটা চালু করেছি। এই পিডিএফ গ্রুপের মধ্যে তোমাদেরকে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য যত রকমের স্টাডি মেটেরিয়াল লাগবে সমস্ত কিছু প্রোভাইড করা হবে, যাতে 25-এর মধ্যে 20+ প্রশ্নোত্তর তোমরা প্রশ্ন ঠিক করে আসতে পারো। দেখো, আমাদের এই পেড গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, 2020, 2021, 2022, 2023 সালের পিওয়াইকিউ সলভ পেয়ে যাবে সম্পূর্ণ বাংলাতে, স্ট্যাটিক জিকে পাবে, মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্নোত্তর পাবে, আর সবথেকে সর্বোপরি হচ্ছে আমাদের এই গ্রুপে জয়েন থাকলে আমাদের সাপোর্টটা সবসময় তোমরা পাবে, ঠিক আছে? আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, প্রত্যেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আর এই পিডিএফ ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে আমাদের এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। চলো আমরা প্রশ্নোত্তরে চলে যাই, প্রশ্নোত্তর শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখবো আমাদের। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে যে দেবনাগরী লিপিতে হিন্দি হবে ইউনিয়নের সরকারি ভাষা? দেখো, আমরা কি জানি আমাদের ভারত সরকারের দুটো সরকারি ভাষা আছে, এক হচ্ছে হিন্দি, আরেক হচ্ছে ইংলিশ। আমাদের দেখবে অনেকেই হিন্দিকে জাতীয় ভাষা বলে থাকে, কিন্তু মনে রাখবে আমাদের জাতীয় ভাষা বলে কিছু নেই। জাতীয় ভাষা বলে কিছু নেই, বা রাষ্ট্রীয় ভাষা অনেকেই বলে থাকে, রাষ্ট্রীয় ভাষা বলে আমাদের কিছু নেই। এগুলো হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যারা হিন্দি ভাষী মানুষ তারা অনেক সময় হিন্দিটাকে রাষ্ট্রীয় ভাষা বলে, কিন্তু এটা রাষ্ট্রীয় ভাষা নয়। ভাষা কোনোদিনও রাষ্ট্রীয় বা জাতীয় ভাষা হতে পারে না। সবার নিজস্ব ভাষা আছে, সবার ভাষারই সমান গুরুত্ব আছে। এগুলো হচ্ছে সরকারি ভাষা, অর্থাৎ সরকার কাজ করার জন্য এই সব ভাষাগুলো ব্যবহার করে থাকে, হিন্দি এবং ইংলিশ। এছাড়াও ভারতীয় সংবিধানে আরও 22টি ভাষা আছে, সংবিধান স্বীকৃত 22টি ভাষা আছে। এটা ভারতীয় সংবিধানের 8ম তালিকায় এই 22টি ভাষা তোমরা পেয়ে যাবে। এখানে বলেছে কি, তাহলে কোন আর্টিকেলে বলা হয়েছে যে হিন্দি ভাষা, যাকে দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয়, সেটা আমাদের সরকারি ভাষা হবে? এটা বলা হয়েছে 343(1), 343(1) ধারাতে এটা বলা হয়েছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে 343(2) ধারাতে বলা হয়েছে ইংলিশ আমাদের সরকারি ভাষা হবে, আর 1-এ বলা হয়েছে হিন্দি সরকারি ভাষা হবে। 343(3)তে বলা হয়েছে যে 1965 সালের পর, অর্থাৎ এই 2তে বলা হয়েছিল কি, যে 1950 থেকে 1965 15 বছর ভারতের সরকারি ভাষা হবে ইংলিশ। কিন্তু এই 343 আর্টিকেল 3তে বলা হয়েছে, পরে সংযোজন করা হয়েছে এটা, সেখানে বলা হচ্ছে যে 1965 সালের পরেও ইংলিশ সরকারি ভাষা থাকবে। আর হিন্দি তো সরকারি ভাষা আছেই। এগুলো জানতে হবে, এসএসসির পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়। দেখো, নেক্সট প্রশ্ন দেখার আগে প্রত্যেককে বলবো, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। চলো, নিচের মধ্যে কে 150 ইয়ার্স অফ সেলিব্রেটিং দ্য মাহাত্মা দ্য সাউথ আফ্রিকান লিগেসি বইটি লিখেছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বই, খুব রিসেন্ট এটা পাবলিশড হয়েছিল, কয়েক বছর আগেই, 3-4 বছর আগে। তো এই বইটা কে লিখেছেন? বইটা লিখেছেন ফকির হাসান। ফকির হাসান এই বইটি লিখেছিলেন। মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এই বইটা পাবলিশ হয়েছে। এটা সাউথ আফ্রিকা জোহান্সবার্গে পাবলিশ হয়েছিল, ঠিক আছে? নেক্সট দেখবো আমরা 3 নম্বর, নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম উদাহরণ? দেখো, প্রাকৃতিক গ্যাস কোনগুলো? যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সবই হচ্ছে, বা ক্রিপ্টন, আর্গন, নিয়ন, জেনন, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তো প্রাকৃতিক গ্যাসের যদি বৃহত্তম উপাদান বলা হয় তখন হবে মিথেনের সংকেত কি? CH4।
কার্বন থাকে মাঝে, চারদিকে 4টা হাইড্রোজেনের বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড, এটাই হচ্ছে মিথেন, CH4 মিথেনের সংকেত দেখবে। ঠিক আছে, 4 নম্বরে চলে যাব আমরা। আকবর কোন সাধকের সম্মানে ফতেপুর সিক্রি নির্মাণ করেন? ফতেপুর সিক্রি তিনি কোন সাধকের সম্মানে আকবর নির্মাণ করেছিলেন? ঠিক আছে, চলো। আর একটা আমি তোমাদের হোমওয়ার্ক দেব মাঝে, সেই হোমওয়ার্কটা উত্তরটা তোমরা কিন্তু বলার চেষ্টা করবে। কারেক্ট আনসার হবে শেখ সেলিম চিশতি। শেখ সেলিম চিশতি আকবরের রাজসভায় ছিলেন এবং তিনি একজন সুফি সন্ত ছিলেন, পাঞ্জাবের সুফি সন্ত ছিলেন শেখ সেলিম চিশতি। তো সেই শেখ সেলিম চিশতি এর মানে জন্য ফতেপুর সিক্রিটা তিনি নির্মাণ করেছিলেন। কত সালে নির্মাণ করেছিলেন? 1569 সালে। 1569 সালে এই ফতেপুর সিক্রি রয়েছে। ফতেপুর বলে একটা শহর আছে, সেই ফতেপুর শহরে ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়েছে, যেখানে বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রিতে প্রবেশ করারই মেন দরওয়াজা যেটা আছে সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা, আর সেটাই হচ্ছে ফতেপুর সিক্রি। তার ভিতরেই আছে শেখ সালিমের মানে টম্ব। টম্ব বলতে কি স্মৃতিস্তম্ভ না, টম্ব বললে যেখানে মানে ইয়ে করা হয়, সৌধ, স্মৃতিসৌধ। চলো 5 নম্বর প্রশ্নে চলে যাব, একটু দ্রুত করব। এরপর নিচের কোন গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই? কারেক্ট আনসার কি হবে? বুধ ইজ দ্য কারেক্ট আনসার। বুধের কিন্তু কোনো রকমের নিজস্ব উপগ্রহ নয়, এখানে নেই। এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে। কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে তোমরা একটু কমেন্ট করবে। সবচেয়ে বেশি উপগ্রহ কার আছে? কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিলাম, কমেন্ট বক্সে কমেন্ট করবে। 6 দেখো, নিচের কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়? কোষের শক্তিঘর কোনটিকে বলা হয়? এটা তো সব থেকে সহজ, আশা করি উত্তর বলার দরকার হবে না, তাও বলে দিচ্ছি, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আরেকটা হোমওয়ার্ক এখানে দেব যে কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? এটাও তোমরা কমেন্ট করবে। এই দুটো প্রশ্নের উত্তর প্রত্যেকের কাছে আমি কমেন্ট আশা করছি। 7 নম্বর, ভিনিগার কোন অ্যাসিড থাকে? ভিনিগার খাদ্য সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় ভিনিগার। সেই ভিনিগারে যে অ্যাসিড থাকে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডটারই নাম হচ্ছে ভিনিগার। ঠিক আছে। 8 নম্বর, নিচের কোনটি অপরিশোধিত তেল থেকে তৈরি পণ্য নয়? অপরিশোধিত তেল থেকে তৈরি, অপরিশোধিত তেল থেকে কি কি তৈরি করা হয়? যেমন পরিশোধন করে ডিজেল তৈরি করা হয়, পেট্রোল তৈরি করা হয়, অ্যাসফল্ট তৈরি করা হয়, এগুলো অপরিশোধিত তেল থেকে তৈরি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে আন্থ্রাসাইট। আন্থ্রাসাইটটা এটা একটা কয়লার প্রকারভেদ, কয়লার প্রকারভেদ, যেখানে সব থেকে বেশি পরিমাণে কার্বন থাকে। আন্থ্রাসাইট কয়লাতে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন থাকে 94%, আর এটা কিন্তু অপরিশোধিত তেলের উদাহরণ নয়। নেক্সট দেখো 9, বাঘের গুহাগুলি যা ভারতীয় শিলাকাটা স্থাপত্যের একটি অপূর্ব নিদর্শন ড্যাশে অবস্থিত? বাঘ গুহা, বাঘ কেভ বা বাঘ গুহাগুলো কোথায় অবস্থিত? এটা ভারতের মানে রক কাট স্থাপত্য যাকে বলা হয়ে থাকে, শিলা কেটে পাথর কেটে তৈরি করা গুহা, বাঘ গুহাগুলো অবস্থিত মধ্যপ্রদেশে। ঠিক আছে, মধ্যপ্রদেশে অবস্থিত বাঘ গুহাগুলো ভারতের স্থাপত্যের একটি অপূর্ব নিদর্শন। গুহা কেটে পাথর কেটে এই গুহাগুলো তৈরি করা হয়েছিল। এটা মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতের একেবারে দক্ষিণে অবস্থিত বাঘ গুহাগুলো। পরপর 10টি গুহা আছে। 10 নম্বর, দ্য আরবান লার্নিং ইন্টার্নশিপ প্রোগ্রাম টিউলিপ। দ্য আরবান লার্নিং ইন্টার্নশিপ প্রোগ্রাম 2020 সালের জুনে চালু করা হলো। ড্যাশের একটি যৌথ উদ্যোগ, কিসের একটা যৌথ উদ্যোগে এটা চালু করা হয়েছিল? কিসের একটা যৌথ উদ্যোগে এটা চালু করা হয়েছিল? কারেক্ট আনসার হবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক MHRD এবং আবাসন ও নগর বিষয়ের মন্ত্রক MOHUA। এটা পুরনো প্রশ্ন ছিল, বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়। নেক্সটে চলে যাব আমরা। যোগ জলপ্রপাত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? যোগ জলপ্রপাত, যে জলপ্রপাতটাকে মনে করা হতো যে এটা ভারতের উচ্চতম জলপ্রপাত, কিন্তু বর্তমানে যোগ জলপ্রপাত আর ভারতের উচ্চতম জলপ্রপাত নয়। যদি প্রশ্ন থাকে যে বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, তখন কি বলবে? কাঞ্চিকল জলপ্রপাত। কি নাম? কাঞ্চিকল জলপ্রপাত হচ্ছে বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাত। প্রায়
450+ মিটার উচ্চ এই জলপ্রপাতটি। এটা অবস্থিত কোথায়? কর্ণাটকের ভারাহি নদীতে। কর্ণাটকের ভারাহি নদীতে অবস্থিত কাঞ্চিকল জলপ্রপাত হচ্ছে বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাত। আর এখানে বলেছে যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকেই অবস্থিত। কর্ণাটকের শরাবতী নদীতে আছে যোগ জলপ্রপাত, বা যাকে বলা হয় গেরসপ্পা জলপ্রপাত, যোগ জলপ্রপাত বা গেরসপ্পা জলপ্রপাত, বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। ঠিক আছে, এটা কর্ণাটকে আছে শরাবতী নদীতে। আর কাঞ্চিকল জলপ্রপাত এটাও কর্ণাটকে আছে, কর্ণাটকের ভারাহি নদীতে এটা আছে। তো 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো, নিচের মধ্যে কে 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন? ভারতের ক্রীড়া জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা পরিবর্তন করে রিসেন্টলি করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো 2020 সালে এটা রোহিত শর্মাকে দেওয়া হয়েছিল। তো বর্তমানে এটা আর ইম্পর্ট্যান্ট নয়, এখন ইম্পর্ট্যান্ট হচ্ছে যে 2023 সালে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে। 2023 সালে দুজনকে দেওয়া হয়েছে, তোমাদের বলে দিচ্ছি নামগুলো আমি। সাত্বিক সাইরাজ একজনকে দেওয়া হয়েছিল এবং চিরাগ শেট্টি। সাত্বিক সাইরাজ লিখে রাখবে, সাত্বিক সাইরাজ, সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি। চিরাগ শেট্টি, চিরাগ শেট্টি এই দুজনকে দেওয়া হয়েছিল 2023 সালে। এখন অনেক সময় প্রশ্ন আসে যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কত সালে প্রথম প্রদান করা হয়েছিল? তো এটা চালু করা হয়েছিল 1991 সালে এবং প্রথম প্রদান করা হয়েছিল 1992 সালে। আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কাকে? বিশ্বনাথন আনন্দ। ভারতের শ্রেষ্ঠ দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে প্রথম এটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন যাব। একটি রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগের জন্য ভারতের সংবিধান দ্বারা নির্ধারিত ন্যূনতম বয়স কত হবে? একটা রাজ্যের রাজ্যপাল হতে গেলে তোমার বয়স হতে হবে সর্বনিম্ন 35। 35 বছরের কম হলে রাজ্যপাল হতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স। রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 35। প্রধানমন্ত্রীর জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25। 14 দেখো, কেন্দ্রীয় বাজেট 2020-21 ব্যাংক ডিপোজিটের জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স কভারেজ প্রতি আমানতকারীকে ড্যাশে বাড়িয়েছে। এটা দরকার নেই এখন আর। ঠিক আছে, তখনের ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা 5 লক্ষ টাকা হবে। ঠিক আছে, এটা আর এখন দরকার নেই, এটা স্কিপ করে দিচ্ছি। নেক্সট দেখো, মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যকে বলা হয় কি? মিজোরামের একটা বাঁশ নৃত্য যেটাকে কি বলা হয়? মিজোরামের একটা বাঁশ নৃত্য যেটাকে কি বলা হয়? উত্তরটা বলার আগে দেখে নাও 2 নম্বরে ইয়াকচাম। এই ইয়াকচাম হচ্ছে একটা ফক ডান্স, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, সিকিম। লিখে রাখো, এই ইয়াকচাম এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, সিকিম, ইউনিয়ন টেরিটরি লাদাখ এই সব জায়গাতে এবং আসামের কিছু কিছু জায়গাতে এই ইয়াকচাম ডান্সটা প্রদর্শন করা হয়। তারপরে থাংতা, থাংতা ডান্সটাও ইম্পর্টেন্ট। এটা মণিপুরের একটা ফক ডান্স, এর নাম হচ্ছে থাংতা। তাহলে চেরাও, চেরাও কোথাকার ডান্স? এটা হচ্ছে মিজোরামের ডান্স। ঠিক আছে, চেরাও। 16 নম্বর প্রশ্নে যাব আমরা। কাকিনাড়া, যা ভারতের গ্যাস পাইপলাইন নেটওয়ার্কে একটি বিশেষ স্থান উপভোগ করে, ড্যাশে অবস্থিত। কাকিনাড়া কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে কাকিনাড়া হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা জায়গার নাম। অন্ধ্রপ্রদেশের একটা জায়গার নাম। এই নামটা এসছে কোকোনাডা। কোকোনাডা থেকে কাকিনাড়া নামটা এসছে। কাকিনাড়া জায়গাটা সিল্ক শাড়ির জন্য কিন্তু বিখ্যাত। ভারতের সিল্ক শাড়ির জন্য বিখ্যাত হচ্ছে কাঞ্চিপুরম, তামিলনাড়ুর কাঞ্চিপুরম। তারপরেই সিল্ক শাড়ির জন্য বিখ্যাত হচ্ছে কাকিনাড়া জায়গাটা। অনেক সময় প্রশ্ন আসে যে কাকিনাড়া বিখ্যাত কেন? সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। ঠিক আছে, আর সেখানে এক ধরনের সন্দেশ বা মিষ্টি পাওয়া যায় যেটাকে বলা হয় কাজা সন্দেশ। কাজা সন্দেশের জন্য এই জায়গাটা কিন্তু বিখ্যাত। তাহলে কাকিনাড়া অন্ধ্রপ্রদেশে রয়েছে জায়গাটা। 17 নিচের কোনটি আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল? তো বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলা হয় তখন হবে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীর ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। ক্ষুদ্রতম যদি বলা হয় তখন হবে লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। 18 জুলাই 2020 ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI এর অন্তর্বর্তীকালীন CEO হিসেবে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে নিযুক্ত করা হয়েছিল?
এটা দরকার নেই, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, ঠিক আছে, বাদ দিয়ে দিচ্ছি এটা আর দরকার নেই। বিসিসিআই বলে রাখি, এটা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া। বিসিসিআইয়ের পুরো নাম, 1909 সালে প্রতিষ্ঠা হয়েছিল, মানে আইসিসি যখন প্রতিষ্ঠা হচ্ছে সেই সময়ই এটাও হয়েছিল। তো বিসিসিআই, এটা বর্তমানে আর দরকার নেই। নেক্সট চলে যাব 19। সিন্ধি কবি ও লেখক ভাসদেব মোহিকে সরস্বতী সম্মান 2019-এর জন্য নির্বাচিত করা হয়েছিল। এই পুরস্কারটি প্রতি বছর ড্যাশ দ্বারা দেওয়া হয়। তো 2019-এ সরস্বতী সম্মান কে পেয়েছিলেন, এটা আমাদের এখন আর দরকার নেই। এখন দরকার হচ্ছে যে সরস্বতী সম্মান কোন ফাউন্ডেশন বা কোন ট্রাস্ট দ্বারা দেওয়া হয়। মনে রাখবে, কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা সরস্বতী সম্মান প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে। এই সরস্বতী সম্মান প্রথম দেওয়া হয়েছিল 1991 সালে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা। এর পুরস্কার মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা, ঠিক আছে, পুরস্কার মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা হচ্ছে পুরস্কার মূল্য। আর মোস্ট রিসেন্ট কে পেয়েছে যদি প্রশ্ন থাকে যে এবারে সরস্বতী সম্মান কে পেয়েছে, তখন হবে প্রভা বর্মা। 20 নম্বর প্রশ্নে চলে যাব। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়া প্রথম মহিলাকে। চলো, প্রথম মহিলা ভারতীয় সভাপতি বলার আগে ভারতীয় কংগ্রেসের ব্যাপারে একটু বলে দিচ্ছি। ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1825 সালে। প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। প্রথম সভাপতি হচ্ছেন WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছেন প্রথম সভাপতি। আর প্রথম অধিবেশন আয়োজিত হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল হিন্দি কলেজে, ঠিক আছে, 1825 সালে। আর প্রথম মহিলা যদি সভাপতি বলা হয় তখন হবে এনি বেসান্ত, কিন্তু এনি বেসান্ত ভারতীয় ছিলেন না। যদি প্রথম ভারতীয় সভাপতি বলা হয় তখন কিন্তু হবে সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী হচ্ছেন প্রথম ইন্ডিয়ান মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি। আর প্রথম বেঙ্গলি মহিলা সভাপতি যদি বলা হয় তখন হবে নেলি সেনগুপ্ত। প্রথম মহিলা, প্রথম ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় বাঙালি মহিলা, ঠিক আছে, পরপর 3টে দেওয়া ছিল অপশানে। দেখতে পাচ্ছ কেমন অপশান, একটু পুরো কনফিডেন্স ভালো জানা না থাকলে কিন্তু গোলমাল হয়ে যাবে। 21 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রায় ড্যাশ দ্বীপ নিয়ে গঠিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রায় ড্যাশ দ্বীপ নিয়ে গঠিত। কতগুলো দ্বীপ নিয়ে গঠিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 572টি দ্বীপ নিয়ে গঠিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাব, কি আছে দেখো। ভারত দ্বিবার্ষিক এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স EPI 2020-এর 12তম সংস্করণের ড্যাশ র্যাঙ্ক। এটা 2020-র র্যাঙ্কটা আমাদের এখন আর পড়ে লাভ নেই, এটা স্কিপ করে দিচ্ছি, ঠিক। প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায়? প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থগুলি লেখা হতো, কারেক্ট আনসার হবে সেই সময় যে প্রাচীনতম বৌদ্ধ ধর্মগুলো লেখা হতো সেগুলো পালি ভাষায় লেখা হতো। 24 নিচের কোন পদটি ভারতের সংবিধানের 76 অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক পদ? ভারতীয় সংবিধানের আর্টিকেল 76 এ বলা হয়েছে একটা পদ সম্পর্কে, সেই পদটার নাম কি? সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সেই পদটার নাম কি? পদটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর যদি প্রশ্ন থাকে যে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কি, তখন হবে আর ভেঙ্কটরমণী। 25 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। লাল দেদ 14 শতকের একজন মহিলা সাধক ছিলেন, প্রাচীনতম এবং সবচেয়ে পরিচিত ড্যাশ কবিদের একজন। লাল দেদ 14 শতকের একজন মহিলা সাধক ছিলেন, প্রাচীনতম এবং সবচেয়ে পরিচিত ড্যাশ কবিদের একজন, কাশ্মীরি কবিদের একজন। লাল দেব একজন বিখ্যাত কাশ্মীরি কবি ছিলেন, 14 শতকের কাশ্মীরি কবি ছিলেন। এর যদি আসল নাম জানা হয় তখন হবে লালেশ্বরী। আসল নাম হচ্ছে লালেশ্বরী, কিন্তু কাশ্মীরি ভাষাতে লাল দেব নামে রাখা হতো। 1320 সালে জন্মগ্রহণ করেছিলেন এই লাল দেব। তো 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে কি করবে? প্রত্যেকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আমাদের যদি পেড PDF গ্রুপে জয়েন করতে চাও তোমরা, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের তাহলে কোথায় যাবে? কেটে গেছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, হ্যাঁ, তাহলে আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 7001501393, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে।